নমস্কার, শুনছেন গল্পডিয়ান। কোনো রকম অন্ধবিশ্বাস, মাদকদ্রব্য ব্যবহার ও হিংসায় উৎসাহ দেওয়া গল্পডিয়ানের উদ্দেশ্য নয়। প্রতিষ্ঠিত এবং উদীয়মান বিভিন্ন লেখকের গল্প বলা ও শোনার আনন্দেই আমাদের এই আয়োজন। আজ শুনবেন গল্প দেহ কই। আমাদের গল্প পাঠানোর আহ্বানে সাড়া দিয়ে এই গল্পটি পাঠিয়েছেন শ্রীপর্ণা চক্রবর্তী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.কম ও পরবর্তীতে বিএড সম্পূর্ণ করে বর্তমানে একটি আইসিএসই বোর্ডের অধীন স্কুলের শিক্ষিকা পদে কর্মরতা শ্রীপর্ণা। স্কুল জীবন থেকেই লেখালেখির আগ্রহ তাকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সাহিত্যকেন্দ্রিক গ্রুপে লিখতে উৎসাহ জুগিয়েছে। গল্পডিয়ানের নিয়মিত শ্রোতা শ্রীপর্ণার কলমে আরও নতুন নতুন বিষয়ের গল্প জন্ম নিক, এই শুভেচ্ছা রইল। আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। আজ গল্প পাঠে অনিরুদ্ধ, দেবলীনা, শুভ্রাংশু ও সুস্মিতা। গল্প সম্পাদনা ও সূত্রলেখ দেবলীনা। সামগ্রিক নকশা, নির্দেশনা, আবহ ও আয়োজনে শুভ্রাংশু। শুরু হচ্ছে গল্পডিয়ানের নতুন গল্প দেহ কই। ঘড়ির অ্যালার্ম সশব্দে জানান দিল বৈদেহীর আসার সময় হয়ে গেছে। বৈদেহী আমার বিবাহিত স্ত্রী। বৈদেহীর সাথে প্রথম আলাপেই আমি ওর রূপে মজেছিলাম। শরীরের ভাঁজে ভাঁজে যেন লুকোনো জীবন্ত আগ্নেয়গিরি। একজোড়া গভীর কালো চোখ, সব সৌন্দর্যের উৎসস্থল। বৈদেহীকে দেখা মাত্রই আমার শরীরের অনৈচ্ছিক পেশিরা কোনো এক অজানা মন্ত্র বলে যেন জেগে উঠত। কিন্তু এখন বৈদেহীকে দেখলে আর আগের মতন শিহরণ হয় না আমার। দেখা হলেই এখন শুধু ওর এক বায়না। বড্ড বিরক্ত লাগে আমার। মনে হয় নার্স, নার্স। এসব ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে গেছিলাম। সম্বিত ফেরে ডক্টর সেনের চিৎকারে। আজ আবার খুব রেগে গেছেন উনি। সরি স্যার। এই যে বেড নাম্বার 49 এর পেশেন্ট আবার কি করে আজ নিজের পেট কেটে ফেলার চেষ্টা করলো? এই নিয়ে একই ঘটনা দুবার ঘটলো। পেশেন্ট হাতের কাছে ছুরি, কাঁচি এসব পাচ্ছে কি করে? এই ঘটনা যদি আবার ঘটে আমি কিন্তু ড্রাস্টিক স্টেপ নিতে বাধ্য হব। ভয়ে কাঁপতে কাঁপতে নার্স বলল, ভেরি সরি স্যার, আমরা যথেষ্ট সতর্ক ছিলাম, তবে এবার থেকে এ ব্যাপারে আরো অনেক বেশি সতর্ক থাকব। আমি সুখেন রায়। বেশ কয়েক বছর হলো মেন্টাল অ্যাসাইলামের 49 নম্বর বেডের রুগী আমি। যদিও ওরা আমাকে রুগী বললেও আমি কিন্তু আসলে রুগী নই। হ্যাঁ, আমি সম্পূর্ণ সুস্থ, এই আপনাদেরই মতো। আমি এটা ওদের অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওরা কেউ বোঝে না। আমি পাগল নই, বিশ্বাস করুন, আমি পাগল নই। আমি তো শুধু বৈদেহীকে ওর প্রাপ্য জিনিসটা ফিরিয়ে দিতে চাই মাত্র। হ্যাঁ, বৈদেহীর সাথে আমার দাম্পত্যের বয়স 3। ওর রূপের সমুদ্রে যে আমি কতবার ডুবেছি। অমনি একদিন ওর তলপেটে, পিঠে, মুখ খুঁজতে খুঁজতে মনে হয়েছিল রূপ দিয়ে ভবিষ্যৎ চলবে না। না, চলবে না। জীবনে বাঁচার মতন বাঁচতে গেলে প্রচুর টাকার প্রয়োজন। হ্যাঁ, প্রচুর টাকা। আর তারপরেই সোশ্যাল নেটওয়ার্কে ট্রেসির সাথে আলাপ। প্রচুর সম্পত্তি আর টাকা পয়সার মালিক, বড়লোক বাপের একমাত্র মেয়ে ট্রেসি সাহা। আলাপ থেকে প্রেমালাপ,
আর প্রেমালাপ থেকে বিছানায় পৌঁছতে আমি বেশি সময় নষ্ট করিনি। কিন্তু আলাদিনের চিরাগ হাতে পেয়েও বৈদেহীর জন্য জিনকে হাজির করতে পারছিলাম না। কিন্তু বড়লোক তো আমাকে হতেই হতো, হ্যাঁ? না হলে এই পোকামাকড়ের মতো জীবনের কি দাম আছে বলুন তো? তাই একদিন বৈদেহীর সাথে একটা ছোট্ট হিসেব বুঝে নিয়ে দাম্পত্যের ব্যালেন্স শিটের খাতা বন্ধ করে দিলাম চিরতরে। তারপর বেশ ধুমধাম করে আমার সাথে বিয়ে হলো ট্রেসির। সে এক ইলাহি ব্যাপার, বুঝলেন? এক বিরাট পার্টি থ্রো করা হয়েছিল। যাদের ছবি এতদিন শুধু টিভি আর পেপারে দেখতাম, শহরের সেই সব নামি দামি লোকেদের নিমন্ত্রণ ছিল সেখানে। ওফ, স্বপ্ন স্বপ্ন, আমার সব স্বপ্ন একটা একটা করে সত্যি হলো। হানিমুনে আমরা সিঙ্গাপুর গেছিলাম। সমস্ত ব্যবস্থা ট্রেসির বাবাই করেছিল। সব কিছু বেশ সুন্দর চলছিল, যাকে বলে হ্যাপি এন্ডিং। কিন্তু এন্ডিংটাই শুধু হ্যাপি হলো না। কি করে যেন বৈদেহী জানতে পেরেছে আমি এখন মেন্টাল অ্যাসাইলামের 49 নম্বর পেশেন্ট। ঠিক ভিজিটিং আওয়ারে চলে আসবে আমার সাথে দেখা করতে। একদিনও কামাই নেই, একদিনও না। আর প্রতিবার এসে আমার কাছে ভিক্ষা করে। আমি যেন ওর প্রাপ্য জিনিসটা ওকে ফিরিয়ে দিই। ও আমাকে কথাও দিয়েছে যে আমি যদি বৈদেহীকে ওর প্রাপ্যটা দিয়ে দিই তাহলে ও আর আমাকে কোনো দিনও বিরক্ত করবে না, এমনকি আমার কাছেও আর আসবে না। আমাকে সারা জীবন সুখে শান্তিতে থাকতে দেবে। তাই তো আমি শুধু খুঁজে যাচ্ছি আর চেষ্টা করছি বৈদেহীর প্রাপ্য জিনিসটাকে ফিরিয়ে দিতে। ওই যে বৈদেহী আবার আসছে আমার কাছে, প্রাণপণে হাত জোর করে ভিক্ষা করছে। দেখুন তোমার দুটি পায়ে পড়ি, আমাকে তুমি মুক্তি দাও। এরকম ভাবে বারে বারে আসতে আমার ভীষণ কষ্ট হয় গো। তুমি আমাকে আমার জিনিসটা ফিরিয়ে দিলেই আমি মুক্তি পাবো, শান্তি পাবো। প্লিজ ফিরিয়ে দাও না। কেন এমন করছো? কেন? তোমার মনে আছে আমার চোখ দুটো তোমার সব থেকে পছন্দের ছিল। আমার ঠোঁটে তোমার ঠোঁট ডুবিয়ে তুমি যেন কোথায় হারিয়ে যেতে। আমার পেটে আদর করতে করতে তুমি কত রাত কাটিয়ে দিয়েছো। আমার শরীরটা তোমার কত প্রিয় ছিল বলো। আমি যে ওটার টানেই বারবার ফিরে আসছি। ওটা তো আমারই প্রাপ্য। ফিরিয়ে দাও প্লিজ, আমাকে ফিরিয়ে দাও। না হলে যে আমার মুক্তি নেই। বৈদেহীর এইসব কথা আমি ট্রেসিকে জানিয়েছিলাম। ওর থেকে সাহায্যও চেয়েছিলাম যাতে ও আমাকে সাহায্য করে, একটু সাহায্য করে। শুনে ট্রেসি বলেছিল, সুখেন, তুমি একজন খুনি। তুমি তোমার প্রথম স্ত্রীকে খুন করেছো। তুমি যে বলেছিলে তোমাদের ডিভোর্স হয়ে গেছে, কোথায় লুকিয়ে রেখেছো তুমি ওর বডিটা? আমি বলেছিলাম, ট্রেসি, তুমি তো আমাকে ভালোবাসো, বলো। তুমি তো আমাকে এত ভালোবাসো, তুমি আমাকে সাহায্য করো বৈদেহীর দেহটা খুঁজে দিতে। আমি সাহায্য করব মানে? তোমার মনে আছে ট্রেসি, আমাদের বিয়েতে যে গ্র্যান্ড পার্টিটা হলো, সেই পার্টিতে
ওই যে মাংসের আইটেমটা, যেটা সবাই টেস্টি বলে চেয়ে চেয়ে খেয়েছিল, তুমিও তো খেয়েছিলে। তোমার মনে আছে? তোমার খুব ভালো লেগেছিল, তুমি আমাকেও বারে বারে বলছিলে খেতে। ওটাই ওটাই বৈদেহী দেহ ছিল। হ্যাঁ, সবাই খেয়েছে সেটা, তুমি, আমি, সেদিন নিমন্ত্রিত সবাই। কথাগুলো শুনে ট্রেসি ভীষণ ভয়ে আর আতঙ্কে স্থির হয়ে দাঁড়িয়েছিল। বিস্ফারিত চোখে খানিকক্ষণ চেয়েছিল আমার দিকে। ওর সারা মুখ বিন্দু বিন্দু ঘামে ভরে গেছিল। তবে ঘামলে বৈদেহীকে সুন্দর লাগতো, ট্রেসিকে নয়। না, আমি ট্রেসিকে বললাম, ট্রেসি, বৈদেহীকে ওর দেহটা ফিরিয়ে দিতেই হবে। হ্যাঁ, ফিরিয়ে দিতেই হবে। সে তো টাকা সম্পত্তি কিছু চাইছে না, বলো, শুধুমাত্র চাইছে নিজের দেহটা, তার নিজের একমাত্র দেহটা। তুমি শুধু আমাকে সাহায্য করো ট্রেসি, প্লিজ, একটু সাহায্য করো। ট্রেসি ভীষণ ভয়ে অস্ফুটে বলল, আমি 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 কিভাবে সাহায্য করব তোমাকে? তখন আমি ওকে বুঝিয়ে বললাম, কেন, তুমি আমার পেটটা কাটো আর আমি তোমার পেটটা চিড়ে দেখি। কিছু না হোক বৈদেহীর দেহের কিছুটা টুকরোও তো পাওয়া যাবে, বলো, অন্তত যে টুকরোটা তুমি খেয়েছো আর যেটা আমি খেয়েছি। ট্রেসি কিন্তু আমার কথা শুনলো না, জানেন, আমাকে কোনো সাহায্যও করলো না, বরং আমাকে ধাক্কা দিয়ে ঠেলে সরিয়ে একা ফেলে পালানোর চেষ্টা করলো। তাই তো আমি শুধু জোর করে ধরে ট্রেসির পেটটা কেটে দেখেছি মাত্র। হ্যাঁ, আর কিছু করিনি। কিন্তু তাতেই ওরা আমাকে খুনের দায়ে ধরে নিয়ে গেল। আমার কোনো কথাই শুনলো না। কোর্টে বললো আমি নাকি পাগল, বদ্ধ উন্মাদ, আর কোর্ট সেটাই বিশ্বাস করে নিল। এই তো আজও বৈদেহী এসেছিল আমার কাছে। আমি দেখছিলাম ওর অস্পষ্ট ছায়ামূর্তিটাকে। ও এসে আমাকে বলছিল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি সোনা। আমি আমি কেন তোমার কোনো রকম ক্ষতি করব বলো? আমি চাই তুমি ভালো থাকো, খুব খুব ভালো থাকো। শুধু আমাকে আমার দেহটা দিয়ে দাও। ওটা না পেলে আমি শান্তি পাচ্ছি না কিছুতেই। ভীষণ কষ্ট হচ্ছে আমার, ভীষণ কষ্ট হচ্ছে। তুমি কি চাইবে বলো? তুমি কি চাইবে? আমি কষ্ট পাই? আমার দেহটা তুমি শুধু আমায় দিয়ে দাও। আমি যে আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। ও আমার পায়ের কাছে বসে দুই হাত পেতে বড় করুণ সুরে কাঁদছিল। তাই তো আমি কথা দিয়েছি ওকে, সে যা চায় আমি তাকে দিয়েই দেব। হ্যাঁ, দেবই। তাই আজ আমি আবার চেষ্টা করেছিলাম নিজের পেট কেটে বৈদেহীর দেহের অংশটা ওকে ফেরত দিতে, কিন্তু ওরা সেটা হতেই দিল না। আচ্ছা, আপনারাই একটু বুঝিয়ে বলুন না ওদেরকে, একটু বুঝিয়ে বলুন, যাতে আমি বৈদিক দেহটা ওকে সসম্মানে ফেরত দিতে পারি, যাতে আমি আর আমার বৈদেহী দুজনেই এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি, চিরতরে মুক্তি পেতে পারি।
এতক্ষণ শুনছিলেন গল্প দেহ কই। এমন গল্প আরও শুনতে প্লিজ গল্পডিয়ানকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। শ্রীপর্ণার মতো আপনারাও আমাদের ইমেলের মাধ্যমে গল্প পাঠাতে পারেন। আপনাদের গল্প নির্বাচিত হলে আমরা কথা দিচ্ছি তা গল্পডিয়ানে পাঠ করব। গল্প পাঠানোর সময় শুধু খেয়াল রাখবেন গল্পটি অবশ্যই ওয়ার্ড ফাইলে 1000 শব্দের মধ্যে বাংলায় টাইপ করে পাঠাতে হবে। আমাদের ইমেল আইডি গল্পের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এছাড়াও গল্পডিয়ানের নিয়মিত আপডেট পেতে ফেসবুকে গল্পডিয়ান দ্য স্টোরি টেলার এই পেজে যুক্ত হন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী সপ্তাহে। ভালো থাকবেন। ধন্যবাদ।